প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ের শিরোনাম হচ্ছে মুদ্রাস্ফীতি। এর আগে আমরা মুদ্রাস্ফীতির উপর দুটি ক্লাস নিয়েছি। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল বিষয় আলোচনা করব। আমাদের আলোচনার শিরোনাম তোমরা দেখো, মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই টপিকের উপর বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে এইচএসসি ফাইনাল পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা সুবিধা হচ্ছে এই যে এতে সময় কম লাগে এবং অধিক নম্বর পাওয়ার সুবিধা বা সুযোগ থাকে। তো আমরা আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। মুদ্রাস্ফীতি আমরা জানি যে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং আমরা বলেছি দ্রব্য সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ারকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। এই মুদ্রাস্ফীতি কত বা কি পরিমাণে ঘটেছে সেটা আমরা কিভাবে পরিমাপ করি। আমরা প্রায় রিপোর্ট দেখতে পাই যে 10% মুদ্রাস্ফীতি হচ্ছে, 20% মুদ্রাস্ফীতি হচ্ছে। এখন সেগুলি আমরা কিভাবে পরিমাপ করি? উত্তর হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের একটাই মানে কি বলে হাতিয়ার আছে। সেই হাতিয়ারটা হচ্ছে সূচক সংখ্যা। অর্থাৎ সূচক সংখ্যার মাধ্যমেই আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করি। তো সাধারণত এক্ষেত্রে মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য আমরা তিনটা সূচক সংখ্যা ব্যবহার করি। হোয়াইট বোর্ডে আমরা একটু দেখি। ভোক্তার দাম সূচক, সংক্ষেপে আমরা বলি সিপিআই। এটার পূর্ণরূপ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর 2 নম্বর হচ্ছে উৎপাদকের দাম সূচক, সংক্ষেপে বলি পিপিআই। ইংরেজিতে বলি প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। তারপরে হচ্ছে যে জিএনপি অবমূল্যায়ক সূচক বা জিএনপি ডিফ্লেটর। এখন প্রথম বিষয় হচ্ছে যে যেই সূচক সংখ্যা, এই যে সূচকগুলি বলছি প্রত্যেকটা একটা সূচক সংখ্যা। এই সূচক সংখ্যা কি এবং কিভাবে আমরা সূচক সংখ্যা গঠন করব? এটা খুব সহজভাবে বললে এরকম দাঁড়ায় যে দুটি ভিন্ন সময় বা স্থানের সাপেক্ষে কোনো অর্থনৈতিক চলকের মানের গড় পরিবর্তনের শতকরা হারকে সূচক সংখ্যা বলে। আবার বলছি, একটু শুনো। দুটি ভিন্ন সময় বা স্থানের প্রেক্ষিতে কোনো অর্থনৈতিক চলকের গড় মানের গড় পরিবর্তনের শতকরা হারকে সূচক সংখ্যা বলে। একটু কঠিন শোনাতে পারে, আমি তোমাদেরকে ইজি করে দিচ্ছি। বলছি দুটি ভিন্ন সময় এর প্রেক্ষিতে। মনে করো যেমন 2010 সাল একটা সময় আর এখন চলছে 2021 সাল, এই দুইটা ভিন্ন সময়। তাহলে এই দুইটা ভিন্ন সময়ের প্রেক্ষিতে যে কোনো অর্থনৈতিক চলক, যেমন আমাদের অর্থনীতিতে বহুল ব্যবহৃত চলকগুলি হচ্ছে দাম, চাহিদা, যোগান, জাতীয় আয়। তা আমরা এক্ষেত্রে দামের কথাই ধরি। তাহলে 2010 সালের দাম এবং 2021 সালের দাম, এই দুইটা ভিন্ন সময়ের দামের প্রেক্ষিতে কি করব? 10 সালের দামের তুলনায় 21 সালের দামের, জিনিসপত্রের দামের যে পরিবর্তন হয়েছে
তার শতকরা হারই হলো সূচক সংখ্যা। আমরা একটু গাণিতিক ভাবে উপস্থাপন করলে আরো সহজ হবে, আমরা একটু পরে সেটাতে যাচ্ছি। আমরা এভাবেও বলতে পারি কোন নির্দিষ্ট বছরের গড় দামকে, গড় দাম মানে হচ্ছে অনেকগুলি দ্রব্যের দামকে যোগ করে ওই দ্রব্যের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় দাম পাবো। তাহলে কোন নির্দিষ্ট বছরের গড় দামকে অন্য কোন ভিত্তি বছরের গড় দামের তুলনায় শতকরা রূপে প্রকাশ করার যে পদ্ধতি, শতকরা রূপে প্রকাশ করার যে পদ্ধতি বা সংখ্যাবাচক পদ্ধতি, তাকে আমরা সূচক সংখ্যা বলি। তাহলে আমরা যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে আসলে এই রকম, অর্থাৎ দাম সূচক, সাধারণ দাম সূচক। তাহলে কিভাবে আমরা করব? সমান হচ্ছে নিচে থাকবে ভিত্তি বছরের দাম, উপরে থাকবে চলতি বছরের দাম, ইনটু শতকরায় প্রকাশ করছি, শতকরা 100। তাহলে দেখো খুবই ইজি, আমরা যা বলছি যেটার সাথে তুলনা করব সেটা নিচে, ভিত্তি বছরের দামকে চলতি বছরের দামের সাথে তুলনা করব এবং পরিবর্তন, যে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে কি পরিবর্তন হয়েছে তা আমরা কিভাবে বুঝবো? চলতি বছরের দামকে ভিত্তি বছরের দাম দিয়ে ভাগ করে, আর শতকরায় নিতে হলে 100 দ্বারা পরিবর্তন 100 দ্বারা গুণ করতে হবে। অতএব দুইটা ভিন্ন বছরের প্রেক্ষিতে দামের যে গড় পরিবর্তন হয়েছে তাকে শতকরায় প্রকাশ করার যে সংখ্যাবাচক পদ্ধতি, এটাই হচ্ছে কি? সূচক সংখ্যা। এখন আমরা কিভাবে এই সূচক সংখ্যা গঠন করতে পারি, বা এই সূচক সংখ্যা গঠন করতে গেলে কি আমাদের কি কি করতে হবে? ইতিমধ্যে আমরা প্রথমে একটা কথা বলেছি, দেখো ভিত্তি বছর, 1 নাম্বার হচ্ছে ভিত্তি বছর নির্বাচন। ভিত্তি বছর নির্বাচন, প্রথমে আমরা যে ভিত্তি বছর কাকে বলে, যেই বছরের দামের সাথে বর্তমান বছরের দামকে তুলনা করতে চাই সেটাই হচ্ছে ভিত্তি বছর। সেই ভিত্তি বছরটা আগে চুজ করতে হবে, নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে। সাধারণত যে বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ এগুলি ছিল না, সেই বছরকেই ভিত্তি বছর ধরা বাঞ্ছনীয়। যেমন 1971 সালে যুদ্ধ ছিল, তাহলে সে বছরকে ভিত্তি বছর ধরা যাবে না। 88-তে প্রচুর বন্যা ছিল, সে বছরকে ভিত্তি বছর ধরা যাবে না। 13-14 সালে রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল, সে বছরকে ভিত্তি বছর ধরা যাবে না। অতএব একটা স্বাভাবিক বছর, যে বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ ছিল না, এরকম একটা বছরকে ভিত্তি বছর ধরতে হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে চলতি বছর বা হিসাবি বছর নির্বাচন। অর্থাৎ যেই বছরের ভিত্তি বছরের সাথে যেই বছরের দামকে তুলনা করতে চাচ্ছি, যেমন আমরা যদি 10কে ভিত্তি বছর ধরি, তাহলে এখন 21-এ মুদ্রাস্ফীতি ঘটছে কিনা, তাহলে 21 সাল হচ্ছে চলতি বছর বা হিসেবি বছর। তারপর হচ্ছে দ্রব্য নির্বাচন। দ্রব্য নির্বাচন অর্থাৎ কোন কোন দ্রব্যের দামের পরিবর্তন আমরা জানতে চাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, আমরা কি A to Z সকল দ্রব্যের দাম বিবেচনা করব? উত্তর হচ্ছে না। সাধারণত প্রধান প্রধান দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওই দ্রব্যগুলোর দামই আমরা বেশি ধরার চেষ্টা করব। হ্যাঁ, সবগুলি দ্রব্যের দাম ধরার বা হিসাব করার প্রয়োজন নেই।
তারপরে হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট 4 নাম্বার, দ্রব্যের দাম হিসেব করতে হবে। যে দ্রব্যগুলোকে আমরা কম্পেয়ার করব বলে ভাবছি, সেই দ্রব্যগুলোর দামের ক্ষেত্রে দুই ধরনের দাম থাকতে পারে, পাইকারি দাম, খুচরা দাম। এক্ষেত্রে আমরা খুচরা দাম কালেক্ট করব, পাইকারি দাম নয়। তারপরে হচ্ছে যে যেটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে দামকে শতকরা হিসাবে প্রকাশ, দামকে শতকরা হিসেবে প্রকাশ। দামকে শতকরা হিসেবে প্রকাশ। তো দামকে শতকরা হিসেবে প্রকাশ যদি আমরা করতে চাই, সেটা কি করব? উত্তর হচ্ছে যে ভিত্তি বছরের দামকে সবসময় 100 ধরতে হবে। তাহলে ভিত্তি বছরের দাম 100 থাকলো। কেন? শতকরা হিসেবে কিভাবে প্রকাশ করি? ভিত্তি বছরের দাম হচ্ছে P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। তাহলে যে কোনো দাম আসলে 100 হয়ে যায়। যেমন ধরো কোন একটা দ্রব্যের দাম ছিল ভিত্তি বছরে 20 টাকা, তাহলে নিচে হচ্ছে কত? 20 টাকা ইন্টু 100, তাহলে আসলে এটা 100ই দাঁড়ায়। সেজন্য ভিত্তি বছরে যে কোনো দ্রব্যের দাম আসলে 100ই। এটা তুমি মুখস্থ রাখতে পারো, এটা এমসিকিউ প্রশ্ন হয় যে ভিত্তি বছরে দ্রব্যের দামকে কত ধরা হয়, সূচক সংখ্যার ক্ষেত্রে 100 ধরা হয়। 100 ধরা হয় আসলে আমরা 100তে কনভার্ট করি। এবার হচ্ছে চলতি বছরের দামকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব? তাহলে চলতি বছরের দামকে আমরা করব এরকম, উপরে থাকবে পিএন, পিএন মানে হচ্ছে চলতি বছরের দাম, নিচে থাকবে ভিত্তি বছরের দাম ইন্টু 100। তাহলে এটা চলতি বছরের দাম শতকরা হিসেবে প্রকাশ পেয়ে যাবে। যেমন কোন দ্রব্যের দাম ভিত্তি বছরে ছিল 20 টাকা, চলতি বছরে হচ্ছে 25 টাকা ইন্টু 100, তাহলে শতকরা কত হয়েছে? এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 4 20 100, 5 20 100, তাহলে 5 25 125। তাহলে দেখো ভিত্তি বছরে যেটার দাম 100 টাকা ছিল, চলতি বছরে সেটার দাম কত? 125 টাকা। তাহলে চলতি বছরের সূচক হচ্ছে 125, ভিত্তি বছরে তো সূচক ছিল 100। তাহলে মুদ্রাস্ফীতি কত ঘটেছে? চলতি বছরের সূচক 125 মাইনাস ভিত্তি বছরের সূচক 100 সমান হচ্ছে 25%। তাহলে এইভাবে আমরা সূচক সংখ্যা এবং মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারি। এখন আমরা চলে যাই যে আমাদের মুদ্রাস্ফীতি পরিমাপের ক্ষেত্রে যে 3টা সূচক ব্যবহৃত হয়। 1 নাম্বার আমরা বলেছিলাম সিপিআই, বাংলায় বলেছিলাম কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক। এইটা কি এবং কিভাবে বের করতে হয়? অনুধাবন প্রশ্ন হতে পারে সিপিআই পদ্ধতিতে কিভাবে মুদ্রাস্ফীতি নির্ণয় করতে হয় বা দাম সূচক বের করতে হয়। তো এটার উত্তর হচ্ছে এরকম যে এক্ষেত্রে আমরা কিছু পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয়ের ব্যয় পরিমাপ করি। কিছু পরিমাণ অর্থাৎ ভোক্তার একটা কনজাম্পশন বাস্কেট থাকে। আমাদের ভোগের ঝুড়িতে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি আমরা যেগুলি ব্যবহার করি, এইরকম একটা বাস্কেটের ভিতরে যা যা দ্রব্য থাকে সেগুলির জন্য আমাদের কত ব্যয় হয়। কিছু পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য ভিত্তি বছরের ব্যয়ের তুলনায় বর্তমান বছরের ব্যয়কে তুলনা করে, ভিত্তি বছরের ব্যয়ের সাথে বর্তমান বছরের ব্যয়কে তুলনা করে শতকরায় প্রকাশ করে আমরা এই ব্যয় সূচক বের করি। তাহলে এটা আসলে নামের মধ্যেই আমরা বুঝে যাচ্ছি ভোক্তার ব্যয় সূচক। অর্থাৎ আমরা ভোক্তারা নিত্য প্রয়োজনীয় বা সাধারণত যে সমস্ত দ্রব্য ভোগ করে সেগুলির জন্য কি পরিমাণ ব্যয় করে, ভিত্তি বছরের তুলনায় বর্তমান বছরে সেই ব্যয় শতকরা কতখানি বেড়েছে বা কমেছে,
সেটার ভিত্তিতে এই সূচকটা বের করা হয়। তাহলে সিপিআই এর যে সূচক সিপিআই সমান সমান দাঁড়ালো ভিত্তি বছরের ব্যয়কে আমরা যদি সংক্ষেপে ইংরেজি লিখি, চলতি বছরের ব্যয় থাকবে উপরে পিএন কিউ0 ডিভাইডেড বাই সামেশন P0 Q0। আমরা ইংরেজিতে লিখাতে হয়তো তোমরা অনেকে বুঝে নাই। উপরে হচ্ছে চলতি বছরের ব্যয়ের সমষ্টি, নিচে হচ্ছে ভিত্তি বছরের ব্যয়ের সমষ্টি। এবার যাব কিসে? শতকরা হারে। তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 100। তাহলে এইভাবেই আমরা খুব ইজিলি ভিত্তি বছরের ব্যয়, চলতি বছরের ব্যয়কে ভিত্তি বছরের ব্যয়ের দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে এই সূচক বের করতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিই। আচ্ছা, এখানে আর একটু ব্যাখ্যা করে দিই। পি হচ্ছে দাম, এন হচ্ছে কারেন্ট ইয়ার, কিউ হচ্ছে পরিমাণ। তাহলে আমরা ব্যয় কিভাবে বের করি? মনে করো একটা দ্রব্যের দাম হচ্ছে 50 টাকা। তো আমি যদি কোয়ান্টিটি 5টা ক্রয় করি, তাহলে পি এটা কারেন্ট ইয়ারের ইন্টু কিউ0, কিউ0 হচ্ছে ভিত্তি বছরের চাহিদা। তো চলতি বছরের চাহিদা আর ভিত্তি বছরের চাহিদা যদি একই হয়, তাহলে সাধারণত এখানে চেঞ্জ করা হয় না। যদি চলতি বছরের চাহিদা ভিন্ন হয়, তাহলে এখানে আমরা কিউ লিখবো, কিউ এন লিখবো। তো সাধারণত আমরা দেখি যে এগুলি হিসাব করার সময় ভিত্তি বছরের চাহিদা আর চলতি বছরের চাহিদা একই দেখানো হয়। তাহলে দামকে চাহিদা দ্বারা গুণ করে বা ক্রয়ের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা পিএন কিউ0 পাচ্ছি। এখানে পাচ্ছি 250 টাকা। তাহলে দাম দিয়ে ক্রয়ের পরিমাণকে গুণ করলে আমরা কি পেয়ে যাব? ব্যয় পেয়ে যাব। তাহলে আমি যদি এই ব্যয় বের করতে চাই, আমার অবশ্যই কি লাগবে? দামের তথ্য লাগবে, পিএন চলতি বছরের, কিউ0 চাহিদা লাগবে, P0 ভিত্তি বছরের দাম লাগবে, Q0 চলতি বছরের ভিত্তি বছরের চাহিদা লাগবে। তাহলে এই তথ্যগুলো অবশ্যই উদ্দীপকে দেওয়া থাকবে। যেমন ধরো এরকম দেয়া আছে, এগুলো হচ্ছে দ্রব্যের নাম, অর্থাৎ আমরা কোন কোন দ্রব্য ভোগ করছি। এটা হচ্ছে ধরো P0 ভিত্তি বছরের দাম, এটা হচ্ছে Q0 ভিত্তি বছরের চাহিদা। তাহলে আমরা ভিত্তি বছরের জন্য পেয়ে যাবো গুণ করে P0 Q0 একটা জিনিস। তারপরে আবার দেয়া থাকলো, এইটা দেয়া থাকবে না, এটা আমরা বের করব। তারপরে থাকবে পিএন চলতি বছরের দাম, Q0 এটা ভিত্তি বছরের চাহিদাই আমরা ধরে নিচ্ছি। আর তাহলে এই দুটোটা গুণ করলে পিএন Q0 পাবো। তো মনে করো দ্রব্য হচ্ছে আপেল কিনছি আমরা, তারপরে আনারস কিনছি আমরা, তারপরে চাল কিনেছি আমরা। এই দুটো দিয়েই করে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বেশি দ্রব্য না নিই আমরা। তাহলে এই দুটো দিয়ে যদি আমরা করি, তাহলে হচ্ছে আপেলের দাম মনে করো 10 টাকা পার পিস, আনারসের দাম হচ্ছে 40 টাকা পার পিস। আপেলের চাহিদা পরিমাণ ছিল 3 একক আর আনারস ছিল 3 একক। তাহলে এখন আমাদের এই P0 Q0 গুণ করো, 3 10 30, 3 4 12, 120। এখন আপেলের দাম ভিত্তি বছর ছিল 10 টাকা, চলতি বছরে এটা হয়েছে 15 টাকা, চাহিদা আগের মতোই আছে 3 একক। আনারসের দাম ভিত্তি বছরে ছিল 40 টাকা, এই বছরে বৃদ্ধি পেয়ে হয়েছে 50 টাকা, চাহিদা আগের মতো আমরা নিয়েছিলাম 3 একক, 3 এককে আছে। তাহলে এখানে মোট ব্যয় কত হচ্ছে? পিএন Q0 3 15 45 টাকা, 3 5 15 150 টাকা। তাহলে এইবার আমরা এখানে এসে কি পাবো? যোগ করলে সামেশন P0 Q0 পেয়ে যাচ্ছে, যোগ করি 120 30 150। তারপরে আমরা এখানে যদি যোগ করি কি পাবো? সামেশন
PN Q0 সামেশন মানে হচ্ছে সমষ্টি। তাহলে এখানে পাচ্ছি 5 9 195। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই, এখন দেখো তাহলে আমরা দেখাচ্ছি, দেখো এখানে যদি মান বসে আমরা 195 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, তাহলে এগুলি কাটাকুটি করো, কাটাকুটি করে আমরা পেয়ে যাব 130। এগুলি তোমরা কাটাকাটি সিস্টেম বুঝবে। 5 দিয়ে কাটলে হবে 3 5 15, 5 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, তারপরে হচ্ছে যে 3 দিয়ে কাটলে এটাকে হবে 65, তারপরে গুণ করলে হবে যে 130। তাহলে এভাবে আমরা ভোক্তার দাম সূচক বের করতে পারি। এটা কিন্তু তাহলে ভোক্তার দাম সূচক কত কত হয়েছে 130। এটা কারেন্ট ইয়ার, চলতি বছরের দাম সূচক কত 130। এবার ভিত্তি বছরের দাম সূচক সবসময় আমরা কত ধরে নিই, উত্তর হচ্ছে 100। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে প্রশ্নে তোমাকে কি বের করতে বলেছে। যদি দাম সূচক বের করতে বলে উত্তর শেষ এখানে 130। কিন্তু যদি বলে সিপিআই পদ্ধতিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তাহলে এখন কি করতে হবে। সুতরাং মুদ্রাস্ফীতির হার সমান, উত্তর হচ্ছে চলতি বছরের দাম সূচক, চলতি বছরের দাম সূচক মাইনাস ভিত্তি বছরের দাম সূচক, ভিত্তি বছরের দাম সূচক। চলতি বছরে পেয়েছি 130 ক্যালকুলেশন করে, মাইনাস ভিত্তি বছরের দাম সূচককে সবসময় আমরা কত ধরবো 100, এবং এটা ক্যালকুলেশন করলেও 100ই বের হবে। সুতরাং এখন আমাদের দাঁড়াচ্ছে কত 30% মুদ্রাস্ফীতি ঘটেছে, 30% মুদ্রাস্ফীতি ঘটেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সিপিআই পদ্ধতিতে সূচক এবং মুদ্রাস্ফীতির হার বের করতে পারি। অনুরূপভাবে আরেকটা পদ্ধতির নাম হচ্ছে পিপিআই। পিপিআই, তাহলে পিপিআই পদ্ধতিতে আমরা একইভাবে মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারি। এখানে থাকবে পিপিআই, শুধু পার্থক্য হচ্ছে যে আমরা বলেছি সিপিআই হচ্ছে যে ভোক্তার দাম সূচক, পিপিআই হচ্ছে উৎপাদকের দাম সূচক। তাহলে উৎপাদকের দাম সূচকের ক্ষেত্রে কি হবে, এখানে আমরা ভোক্তারা এক বছরে যে সমস্ত দ্রব্য উৎপাদন ভোগ করে তার ব্যয় ধরেছি, আর হচ্ছে উৎপাদকেরা এক বছরে যে সমস্ত দ্রব্য